দাদা কোথায়? নির্ভয় যদি দাঁড়ায় লড়ে যায় দাদা সবাই। হ্যাঁ, মাঠে হোক কিংবা জীবনে দাদাগিরিটা কিভাবে করতে হয় সেটা বাঙালি থরি ভারতীয়দের বোধহয় একজনই শিখিয়ে গিয়েছেন। 13 জুলাই 2002 লর্ডস, টান টান উত্তেজনা মাঠ জুড়ে। নেটওয়েস্ট সিরিজের ফাইনালে এসেও কি ফের মুখ থুবড়ে বাড়ি ফিরে যাবে ভারত? যদিও ততদিনে নিজের দলকে বারবার হেরে প্যাভিলিয়নে ফিরতে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছে গোটা ভারত, কিন্তু গোটা ইংল্যান্ড টিমের ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে ম্যাচ জিতে যায় ভারত। তবে সেদিন মাঠের সমস্ত ক্যামেরার ফোকাস কেড়ে নেয় গ্যালারিতে নিজের জার্সি খুলে ঘোরাতে থাকা এক তরুণ। সে আর কেউ নয়, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। আর সেই মাঠ থেকেই যেন গোটা ক্রিকেট দুনিয়াকে তিনি বুঝিয়ে দেন এ এক নতুন ভারত। এই ভারত পাল্টা মার দিতে জানে, এই ভারত জিততে জানে। 1990 সালে সৌরভ প্রথমবার ভারতের হয়ে খেলতে নামলেন, কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। ডেবিউর পরেই দল থেকে বাদ পড়লেন, কারণ কেউ কেউ ভাবত এই প্রিন্স অফ কলকাতা নাকি একটু বেশি অ্যাটিটিউডওয়ালা। কিন্তু দাদা হার মানেননি, ফিরে এলেন আরও জোরে, আরও আত্মবিশ্বাস নিয়ে। 1996 সালে লর্ডসের টেস্ট ডেবিউ, আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি। সেই মুহূর্তে গোটা ক্রিকেট দুনিয়া বুঝে গেল এই ছেলে লম্বা রেসের ঘোড়া। এরপর ধীরে ধীরে নিজের জায়গা পাকা করলেন দলে, আর যখন অধিনায়ক হলেন তখন ভারতীয় ক্রিকেট পেল এক নতুন আগুন। তিনি শুধু দলের ক্যাপ্টেন ছিলেন না, তিনি ছিলেন আত্মবিশ্বাসের আর এক নতুন জামানার প্রতীক। দাদার নেতৃত্বে ভারতীয় দল শিখল চোখে চোখ রেখে লড়াই করতে হয়, এবং সত্যি তিনি সব সময় দলের পাশে ছিলেন। ভারতীয় ক্রিকেট যখন এক অন্ধকার সময় পার করছিল, ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, সিনিয়রদের পতন আর ভক্তদের হতাশা, তখনই সামনে এলো এক নতুন মুখ, এক বাঙালি, এক লড়াকু অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বেশিরভাগ মানুষই তখন ভাবছিল একজন বাঙালি কি সত্যি ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারবে? দাদা উত্তর দিলেন মাঠে, ব্যাট হাতে, চোখে আত্মবিশ্বাস আর কথায় আগুন নিয়ে। দলের ভেতরে তিনি ঢেলে দিলেন এক নতুন রক্ত, এক নতুন মানসিকতা। তরুণ খেলোয়াড়দের ওপর তার বিশ্বাসী একদিন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ করে দিল। যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং সবাই সেই সময়ে দাদার আস্থায় উঠে এলেন আলোচনায়। সৌরভ ছিলেন এক অদ্ভুত মিশ্রণ, একদিকে স্ট্রং ক্যাপ্টেন, অন্যদিকে আবেগপ্রবণ সহযোদ্ধা। যখন দলের কেউ ভুল করত তিনি গর্জে উঠতেন, কিন্তু বাইরে থেকে কারোর সামনে সেই খেলোয়াড়কে ছোট করতেন না। দলের ভিতরে তিনি ছিলেন ক্যাপ্টেন, কিন্তু ড্রেসিং রুমে ছিলেন দাদা। সবাই যাকে আজ দাদা বলে চেনে, সেই সৌরভ গাঙ্গুলি কিন্তু ছোটবেলায় ছিলেন বেহালার এক ছোট্ট দুষ্টু রাজপুত্র। জন্ম 1972 সালের 8 জুলাই। কলকাতার বেহালার এক সমৃদ্ধ পরিবারে জন্ম, বাড়ির আদরের মহারাজে। খেলাধুলো তোদের বাড়িতে ছিল রক্তের মধ্যে। বর্দা স্নেহাশিস তখনই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন, কিন্তু মজার ব্যাপার হলো ছোটবেলায় সৌরভকে ক্রিকেট খেলতেই দেওয়া হতো না। মা বলতেন পড়াশোনা আগে, ক্রিকেট পরে। তাই সৌরভ কি করতেন জানেন? চুপি চুপি বর্দার ম্যাচ দেখতে যেত, আর বাড়িতে ফিরে এসে ব্যাটিং প্র্যাকটিস করত, যার ফল বাড়ির জানলার কাঁচ ভাঙা ছিল তখন একেবারে রোজকার ঘটনা। শেষ পর্যন্ত বর্দা স্নেহাশিসই সৌরভের হয়ে বাবা মাকে রাজি করালেন, আর সৌরভ ভর্তি হলো এক ক্রিকেট কোচিং ক্যাম্পে। সেখান থেকে শুরু হলো এক স্বপ্নযাত্রা, যে যাত্রা একদিন পুরো ভারতকে শেখাবে কিভাবে লর্ডসের জামা খুলে ইতিহাস লেখা যায়। তরুণ সৌরভ তখন থেকেই আলাদা। বাঁহাতি ব্যাটে ছক্কার পর ছক্কা, মাঠে আত্মবিশ্বাস টইটুম্বুর, আর চোখে সেই আগুন, যা একদিন ভারতীয় ক্রিকেটকে নতুন করে চিনিয়ে দেবে প্রিন্স অফ কলকাতাকে। 2001 সালের ইডেন টেস্ট যেন ভারতীয় ক্রিকেটের টার্নিং পয়েন্ট। অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত দলের বিরুদ্ধে ফলো অন খাওয়ার পরও জেতা, সেটি কেবল জয় নয়, ছিল আত্মবিশ্বাসের পুনর্জন্ম। লক্ষ্যনাথ দ্রাবিড় ব্যাট হাতে ম্যাজিক করলেও সেই আগুনটা জ্বেলেছিলেন দাদা। তিনি মাঠে দাঁড়িয়ে নিজের ছেলেদের বলেছিলেন, তোমরা পারবে, শুধু বিশ্বাস রাখো। আর সেদিন থেকেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। এর পরের বছর 2002 সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ফাইনাল।
শেষ পর্যন্ত যখন ভারত ইংল্যান্ডকে হারিয়ে ফেলল, দাদা নিজের জার্সি খুলে গ্যালারিতে ঘুরিয়ে ধরলেন। সেটা শুধু একটা উদযাপন ছিল না, সেটি ছিল ভারতীয় ক্রিকেটের স্বাধীনতার ঘোষণা। সেই মুহূর্তে তিনি শুধু সৌরভ গাঙ্গুলী ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি ভারতীয়ের প্রতীক, যারা বলতে চেয়েছিল আমরা কাউকে ভয় পাই না। 2003 সালের বিশ্বকাপে ভারত পৌঁছল ফাইনালে। সেই টুর্নামেন্টে দাদা ছিলেন শান্ত, হিসেবি, কিন্তু ভিতরে আগুন জ্বলছিল। তিনি জানতেন ভারতের সময় এসে গেছে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়া জিতে গেল, কিন্তু ভারতের আত্মবিশ্বাস সেই যাত্রাতেই জন্ম নিল, যে আত্মবিশ্বাস পরে ধোনির দলের ভিত করে দিল। সৌরভ শুধু খেলোয়াড় তৈরি করেননি, তৈরি করেছিলেন বিশ্বাস। তার নেতৃত্বে ভারত শিখেছিল বিদেশের মাটিতেও মাথা উঁচু করে খেলতে। তার দল আর কারোর ছায়া নিল না, তারা নিজের পরিচয় তৈরি করেছিল। আর যখন 2008 সালে দাদা অবসর নিলেন, সেই দিন গোটা ইডেন গার্ডেনের চোখে জল। তার শেষ কথাগুলো ছিল সহজ কিন্তু হৃদয়স্পর্শী। থ্যাঙ্কস ফর অল দ্য লাভ অ্যান্ড কিপ চিয়ারিং ফর টিম ইন্ডিয়া। সেই মুহূর্তে বোঝা গেল সৌরভ গাঙ্গুলী শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক যুগ, এক অনুপ্রেরণা, এক মানসিকতা। তিনি শিখিয়েছেন হারলে লড়াই থেমে যায় না, বরং সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে, তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে 3টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনুন আর পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি। তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। শুধু ক্রিকেট জীবন নয়, প্রেমের কারণেও কিন্তু বারবার শিরোনামে থেকেছেন প্রিন্স অফ ক্যালকাটা। একই পাড়ায় প্রেম, আর তারপর সেখান থেকে লুকিয়ে বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সৌরভ আর ডোনার প্রেমের গল্প কিন্তু কোনো রমকমের থেকে কোনো কিছু কম নয়। ছোট থেকেই ডোনা ছিলেন একদম সৌরভের পাশের বাড়ির মেয়ে। পাড়ায় ব্যাডমিন্টন খেলা হোক কিংবা টিউশন, সৌরভ কিন্তু শুধুই ডোনাকে এক ঝলক দেখার জন্য পৌঁছে যেতেন। সেই কৈশোরে যে প্রেমের শুরু, সেই প্রেম কি আর সহজে ছেড়ে যায়? তাই ডোনাকে নিজের স্ট্রাগল পিরিয়ড থেকে সাকসেস সবেতেই পাশে পেয়েছেন দাদা। তবে পাড়ার মেয়ের সঙ্গে প্রেম করে কম ঝক্কিও পোহাতে হয়নি সৌরভকে। দুই বাড়িতে এই প্রেমের কথা জানাজানি হওয়ার পরেই বেঁকে বসেন দুই বাড়ির লোকজন। বাড়িতে জানানোর পরেই সৌরভ আর ডেবিউ ম্যাচের জন্য চলে যান ইংল্যান্ড। আর তারপর লর্ডসে সেই দুর্দান্ত ইনিংস তো সকলেই জানে। আর এই ঘটনার পর রাতারাতি স্টার হয়ে যান দাদা। আর এরপরেই বাড়ি ফিরে সকলকে লুকিয়ে এক বন্ধুর বাড়িতে ডোনাকে বিয়ে করে ফেলেন সৌরভ। যদিও দুজনেই বিয়ের খবর বহুদিন অবধি গোপনে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে জানিয়ে দেওয়ার পরে বাড়িতে রাগারাগি হলেও শেষমেশ এই বিয়ে মেনেই নেন সৌরভ ও ডোনার বাড়ির লোকজন। আর তারপর 97 ফেব্রুয়ারির 1 তারিখ ফের একবার সামাজিকভাবে বিয়ে সারেন সৌরভ ও ডোনা। ক্রিকেটের মাঠ থেকে যখন সৌরভ গাঙ্গুলী সরে এলেন, তখনও আলোচনার কেন্দ্র থেকে সরলেন না, বরং তার প্রতিটি পদক্ষেপ যেন নতুন করে বিতর্কের আগুন জ্বেলে দিল। অবসরের পর প্রথমে তাকে দেখা গেল ধারাভাষ্যকার হিসেবে, কিন্তু খুব শিগগিরই বোঝা গেল দাদার ভেতরের লিডার এখন আর শুধু মাঠে থাকতে চায় না, তিনি চান সিস্টেমের ভেতরে ঢুকে পরিবর্তন আনতে। 2015 সালে সৌরভ গাঙ্গুলী নির্বাচিত হলেন ক্যাব, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি। সেখানেই শুরু তার প্রশাসনিক অধ্যায়। একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে তিনি ঘরোয়া ক্রিকেটে নতুনত্ব আনার চেষ্টা করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হলো রাজনীতির গন্ধ। তার নাম উঠতে লাগলো রাজ্য রাজনীতির আলোচনায়। 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে শোনা গেল বিজেপি তাকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে চাইছে। যদিও সৌরভ প্রকাশ্যে বলেন, আমি ক্রিকেটার, রাজনীতিবিদ নই, কিন্তু তার নীরবতা, হাসি আর তথ্যহীন উত্তরগুলোর মধ্যে সব সময় থেকে গেছে একটা রহস্য। 2019 সালে এলো জীবনের আরেকটা মোড়। সৌরভ গাঙ্গুলী হলেন বিসিসিআই প্রেসিডেন্ট। এই পদে বসা মানে শুধু গৌরব নয়, বরং বিশাল ক্ষমতা।
রাজনীতি আর প্রভাবের খেলা। তার সময় ভারতীয় ক্রিকেটে এলো অনেক পরিবর্তন। আইপিএল এর নতুন দল, নারীদের ক্রিকেটে ফোকাস, ডোমেস্টিক ক্রিকেটে পেশাদারিত্ব, সবই ছিল দাদার হাতের ছোঁয়ায়। কিন্তু এখানেও বিতর্ক পিছু ছাড়ল না। অনেকে অভিযোগ তুলল তিনি নাকি বোর্ডের ভিতরে টু ক্লোজ টু দ্য রুলিং এস্টাবলিশমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ। তার রাজনৈতিক সংযোগ নিয়ে তখন মিডিয়া সরগরম। তার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, দিল্লি সফর, বিজেপি মন্ত্রীদের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মিটিং নিয়ে সংবাদ মাধ্যমে জল্পনা ছড়ালো। অনেকে বলল সৌরভ হয়তো রাজনীতিতে আসছেন। তবে দাদা সর্বদা সেই চেনা স্টাইলে বললেন, আমি রাজনীতির লোক নই, আমি সিদ্ধান্ত নিই মাঠে, মঞ্চে নয়। তার প্রেসিডেন্সির সময় কিছু সিদ্ধান্ত ছিল সরাসরি আলোচনার কেন্দ্রে। দাদা বলেছিলেন বোর্ড চেয়েছিল বিরাট যেন টেস্টে অধিনায়ক থাকুক, কিন্তু বিরাট প্রকাশ্যে বললেন আমাকে কেউ এমন কিছু বলেনি। সেই দ্বন্দ্বে বিসিসিআইয়ের ভিতরকার বিভাজন স্পষ্ট হয়ে পড়ল। মিডিয়া তখন লিখল, ইজ দিস দ্য এন্ড অফ সৌরভ বিরাট রিলেশনশিপ? এই ঘটনাই ছিল দাদার প্রশাসনিক জীবনে সবচেয়ে বড় বিতর্কগুলির একটি। অনেকেই বলেছিল দাদা বোর্ড প্রেসিডেন্ট হলেও আসল ক্ষমতা ছিল কেন্দ্র সরকারের ঘনিষ্ঠদের হাতে, বিশেষ করে জয় শাহের। দাদার চুপ থাকা এই বিতর্ককে আরও জোরালো করেছিল। সৌরভের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কখনো কখনো এমন পোস্ট হতো যা দ্রুত ডিলিট হয়ে যেত। যেমন একবার একটি রাজনৈতিক নেতাকে প্রশংসা করা পোস্ট মুছে দেওয়া হয়েছিল। অনেকে বলেছিলেন দাদা নাকি নিজের ভাবমূর্তি নিয়ে খুব কেয়ারফুল, তিনি রাজনীতিতে পা রাখবেন কিনা সেটা নিয়ে এখনও কনফিউশন রাখতেই চান। 2022 সালে সৌরভ গাঙ্গুলি হঠাৎই বিসিসিআই প্রেসিডেন্ট পদ হারালেন। বলা হলো তার মেয়াদ শেষ, নতুন প্রশাসন আসছে। কিন্তু ক্রিকেট মহলে ফিসফাস ছড়ালো। রাজনৈতিক কারণে কি দাদাকে সরিয়ে দেওয়া হলো? দাদা কিচ্ছু বলেননি, শুধু বলেছিলেন সবকিছুর একটা সময় থাকে, আমি যা করেছি গর্ব নিয়ে করেছি। আর সেই উত্তরটাই আবার মনে করিয়ে দিল তার সেই বিখ্যাত ইনিংস, চুপচাপ, দৃঢ় আর নিজের মতো। আজও তার রাজনৈতিক অবস্থান নিয়ে রহস্য আছে। তিনি রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি, কিন্তু প্রতিটি নির্বাচনের আগে তার নাম শিরোনামে আসে। কেউ বলে দাদা বিজেপির দিকে ঝুঁকেছেন, কেউ বলে না, উনি বুদ্ধিমান, রাজনীতি দূর থেকেই চালাচ্ছেন। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সৌরভ গাঙ্গুলি এখন শুধু ক্রিকেটার বা প্রশাসক নন, তিনি একটি ব্র্যান্ড, একটা এফেক্ট, একটা রাজনৈতিক সিম্বল। যে ছেলেটা একদিন জানলা ভাঙতো ব্যাট হাতে, সে আজ বোর্ড, মন্ত্রী আর রাজনৈতিক নেতাদের সমীকরণ ভাঙতে পারে নিজের হাসিতে। তিনি শিখিয়েছেন ক্রিকেট, কন্ট্রোভার্সি আর পলিটিক্স, খেলাটা যাই হোক না কেন, খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি আছি। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।